গল্পকথকে সবাইকে স্বাগত। বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম ভিতর ও বাহির। আমাদের মন সাধারণত দুই ভাগে বিভক্ত, এক ভাগ বাইরের, অন্য ভাগ ভিতরের। মনের যে দিকটা বাইরের তা ভদ্র, তা সামাজিক এবং সভ্য। ভিতরের মনটা কিন্তু সবসময় সভ্য এবং সামাজিক নয়। তার চাল চলন, চিন্তা প্রণালী বিচিত্র। বাইরের মনের কার্যকলাপ দেখে ভেতরের মন কখনো হাসে, কখনো কাঁদে এবং কচিত স্বাদ দেয়। দুই ভাগের কলহ নিত্য নৈমিত্তিক। রামকিশোর বাবুর ভিতরের মনটা বহু কালাবধি মৃতপ্রায়। বাইরের মনের অত্যাচারে সেটাকে জর্জর করে ফেলেছিল। রামকিশোর বাবু উকিল। খুনিকে বাঁচাবার জন্য মিথ্যা সাক্ষী সৃষ্টি করার প্রয়াস, বড়লোক জমিদারের হয়ে গরিব প্রজার সর্বনাশ সাধন, জাল উইল সৃষ্টির পরামর্শ দান ইত্যাদি সর্বপ্রকার কার্যে তিনি বাইরের ব্যবহারিক মনটা সাহায্য নিয়েছেন। ভিতরের মনটা প্রথম তীব্র প্রতিবাদ করে অনেক অনর্থ সৃষ্টি করেছিল। আজকাল সে আর কিছু করে না। সেদিন সকালে রামকিশোর বাবু তার কেশ বিরল মস্তকে হাত বুলাতে বুলাতে বাগানে ভ্রমণ করছিলেন। একজন বিধবার সম্পত্তি ঘটিত একটা মামলায় তাকে কিছুকাল যাবৎ বিব্রত করছে। আজ কেসটা কোর্টে উঠবে, সেজন্য তিনি একটু উদ্বিগ্ন, অন্যমনস্ক আছেন। এমন সময় আর একজন প্রৌঢ়গোছের ভদ্রলোক এসে নমস্কার করে বললেন যে তিনি কোনো বিষয়ের পরামর্শ নিতে চান। রামকিশোর বাবু ভদ্রলোককে চিনতেন না, সুতরাং অসংকোচে বললেন, আইন সংক্রান্ত কোনো পরামর্শ নিতে হলে আমি ফি নিয়ে থাকি, তা জানেন তো? আগে হ্যাঁ। কত দিতে হবে আপনাকে? 32 টাকা। আচ্ছা, বেশ। উভয়ে বৈঠকখানায় গিয়ে বসলেন। আগন্তুক বললেন, আমার একজন আত্মীয় আছেন, তার একমাত্র ছেলে বিয়ে হয়েছে আজ প্রায় 10 বছর। সন্তানাদি কিছুই হয়নি, সম্ভাবনাও কম। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, তাদের মত যে ছেলেপিলে হওয়া শক্ত। ছেলেটি বেশ স্বাস্থ্যবান তো? হ্যাঁ, ছেলের কোনো রোগ নেই। আমার কাছে কোন বিষয়ে পরামর্শ চান? বলে রামকিশোর বাবু একটি নস্যদানি থেকে একটি নস্য গ্রহণ করলেন। এই সম্বন্ধে আপনার কাছে শুধু এইটুকু জানতে আসা যে যদি বংশ লোপই পায় তাহলে শেষ পর্যন্ত সম্পত্তিটা কারা পাবে? নস্যের টিপটা নাসারন্ধে টেনে রামকিশোর বাবু বললেন, ছেলে যখন স্বাস্থ্যবান তখন সে আবার স্বচ্ছন্দে বিয়ে করতে পারে। হিন্দু ল অনুসারে তাতে কোনো বাধা নেই। তা তো নেই, কিন্তু আইনের বাধা না থাকলেও সবসময় কি সব জিনিস করা সম্ভব? রামকিশোর বাবু একটু হেসে বললেন, সেন্টিমেন্ট অনুসারে চললে কি আর দুনিয়ায় চলা যায় মশাই? ওই সব বাজে সেন্টিমেন্ট নিয়েই তো আমরা ডুবতে বসেছি। রামকিশোর বাবু সেন্টিমেন্টের অপকারিতা সম্বন্ধে নাতি দীর্ঘ একটি বক্তৃতা দিলেন। বাইরের মন তার যুক্তি ও কথা জোগাল, ভিতরের মন নির্বাক। আগন্তুক তখন বললেন, ধরুন যদি ওরা ছেলের বিয়ে আর না দেন তাহলে সম্পত্তি কারা পাবে? আইন অনুযায়ী যারা যারা উত্তরাধিকারী হতে পারে রামকিশোর বাবু তা গড়গড় করে বলে গেল। পরিশেষে তার স্বকীয় মতটা পুনরায় তিনি বলতে ছাড়লেন না।
ছেলের আবার বিয়ে দিন মশাই, বাঁজা বউ নিয়ে সংসারে সুখ হয় কি? ছেলে পিলে না থাকলে সংসার তো শ্মশান। আমি মশাই যেটা মনে করেছি তাই আপনাদের বললাম। আপনার সেন্টিমেন্টে যদি আঘাত লেগে থাকে মাফ করবেন। আগন্তুক বললেন, না না, কিছু মাত্র না, আপনি স্পষ্টবাদী লোক এবং মক্কেলের ঠিক সত্যিকারের হিতৈষী, এই শুনেছি বলেই তো আপনার কাছে আসা। 32 টাকা ফি দিয়ে ভদ্রলোক বিদায় নিলেন। 4-5 দিন পরে একদিন একটা গাড়ি এসে রামকিশোরবাবুর বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে একটা অল্প বয়সী স্ত্রীলোক নেমে ভেতরে চলে গেলেন। রামকিশোরবাবু বিপত্নিক, বাড়িতে ঠাকুর চাকরের সংসার, দ্বীপ্রহরে বিশেষ কেউ নেই, একটা ছোঁড়া চাকর মাত্র আছে। রামকিশোরবাবু কোর্টে। ছোঁড়া চাকরটা ট্রাঙ্ক, বিছানা প্রভৃতি নামিয়ে ভেতরে নিয়ে গেল। ট্রাঙ্কের ওপর নাম লেখা সরোজিনী দেবী। ব্যবহারে বোঝা গেল ছোঁড়া চাকরটা সরোজিনী দেবীকে চেনে না। তাছাড়া তরুণীটির ব্যবহারে সে আশ্চর্য হয়ে গেল। সরোজিনী ভিতরের বারান্দায় গিয়ে বাক্স বিছানা রেখে চাকরকে একবার জিজ্ঞাসা করল, বাবু কোথায়? কাছারিতে। কখন আসবেন? জানি না। তিনি বারান্দায় নিজের বাক্সটার ওপর বসে রইলেন, বিষাদের প্রতিমা। রামকিশোরবাবু কোর্ট থেকে ফিরে অবাক হয়ে গেলেন। এ কি সরি, তুই হঠাৎ খবর না দিয়ে এলি যে? ও বাড়িতে থাকার পোষাবে না। কেন, ব্যাপার কি? রামকিশোরবাবু কন্যার ব্যবহারে ক্রমশই বিস্মিত হচ্ছিলেন। পোষাবে না মানে? ওরা ছেলের আবার বিয়ে দিচ্ছে, তুমিও তো মত দিয়েছ। আমি মত দিয়েছি মানে? ওরা একজন অচেনা লোক তোমার কাছে পাঠিয়ে তোমার ঠিক মতটা জেনে নিয়ে গেছে। তুমি নাকি বলেছ ছেলের বিয়ে দেওয়াই ভালো। রামকিশোরের নেপথ্যবাসী ভিতরের মনটা তখন বাইরের মনে টুটি চিপে ধরেছে। হতবাক রামকিশোর তার একমাত্র কন্যার মুখের দিকে অসহায়ভাবে চেয়ে রইলেন। সরোজিনী জিজ্ঞাসা করল, সত্যি তুমি বলেছ বাবা? আজকের গল্প ভিতর ও বাহির এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখনো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।